এদের একটা কিন্তু দারুণ ইচ্ছা, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এরা ভালো কাজ করছে। এদের একটা বিরাট আশা যে বাংলায় ফিরে আসবে এবং বাংলায় বসে রসগোল্লা খেতে খেতে সফটওয়্যার করবে। আমি মনে করি বাঙালিরা এবং বাংলারা এআইটাকে যদি চট করে রপ্ত করে নেয় তাহলে কিন্তু বিশ্ব জয় করে নেবে। খুব সম্প্রতির রিপোর্ট যেটা বলছে, এক দুদিনের মধ্যে যে রিপোর্ট এসছে তাতে কিন্তু বলছে পশ্চিমবঙ্গের স্টার্ট আপ গত কয়েক বছরে 4 গুণ বেড়ে গেছে। একজন আইএসের তো রিটায়ারমেন্ট হয় না, আপনিও এখন বিভিন্নভাবে সমাজকে কন্ট্রিবিউট করছেন। আপনার আর্টের দিকটা, আর্টের জার্নি নিয়ে আমি আসবো, কিন্তু আপনি যে দায়িত্বগুলো বা আপনাদের জেনারেশন যে দায়িত্বগুলো করে গেছে, ভবিষ্যতে এই ভারতবর্ষকে, ধরুন আমাদের জেনারেশন যারা আমরা এখন চালাচ্ছি, মানে সো কল্ড, মানে চালাচ্ছি বলতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, নিশ্চয়ই ভবিষ্যতের থেকে আপনাদের এক্সপেকটেশনগুলো কী কী আছে? ধরুন এমন কোনো কাজ যেগুলো হয়তো আপনাদের সময়ে তখন আপনারা করে উঠতে পারেননি, কিন্তু আপনারা স্বপ্ন দেখেন যে ভবিষ্যতে হয়তো ভারতবর্ষে এই বিষয়গুলোও আসবে। আপনার কথার সঙ্গে আগের প্রশ্নটা জড়িয়ে বলছি। আমি মাত্র বছর 3 ছিলাম, মানে মাত্র, অন্যগুলো 5 বছর 7 বছর করে ছিলাম। আমি তথ্য প্রযুক্তি বা আইটি ডিপার্টমেন্টের সচিব বা প্রধান সচিব ছিল। সেখানেও প্রচুর মানুষের সঙ্গে, ইয়াং ছেলেমেয়েদের সঙ্গে, যারা আইটি করছে, সফটওয়্যার করছে, দারুণ দারুণ কাজ করছে, এদের একটা কিন্তু দারুণ ইচ্ছা, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এরা ভালো কাজ করছে। এদের একটা বিরাট আশা যে বাংলায় ফিরে আসবে এবং বাংলায় বসে রসগোল্লা খেতে খেতে সফটওয়্যার করবে। এইটা এখন অনেকটা এগিয়েছে, কিন্তু একটা সময় আমরা কম্পিউটারকে যে বাধা দিয়েছিলাম তার ধাক্কাটা আমরা এখনও সামলে উঠতে পারিনি। আপনার প্রশ্নের উত্তরে বলি যে আমার মনে হয় বাঙালি যুবক যুবতীরা খুব ভালো কম্পিউটার করতে পারে। ওরা না ওই কারখানায় গিয়ে সব ফ্লোরে আগুনের সামনে অত স্বাচ্ছন্দ্য বোধ করে না। বুদ্ধির কাজ, রবীন্দ্রনাথের জাত। তো তারা ঠান্ডা ঘরে বসে, কম্পিউটারের ঘর কিন্তু সবসময় এসি, ঠান্ডা ঘরে বসে মাথা খাটিয়ে শ্রেষ্ঠ সফটওয়্যার তারা করতে পারে। সুতরাং আমার ইচ্ছা, এবং আমি তখন থেকেই যেটা ভাবতাম যে নতুন নতুন যে টেকনোলজি আসছে, তখন 2017-18 ব্লক চেন এলো, যার থেকে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন ইত্যাদি সমস্ত জন্ম নিল। সেটা নতুন এলো, তখন আমরা একটা দারুণ একটা অফিসিয়াল লেভেলে একটা মানে প্রচুর সেমিনার, গ্লোবাল সেমিনার করেছিলাম যে বেঙ্গল মিনস ব্লক চেন। মানে ব্লক চেন ব্যাপারটা কিন্তু এমনিতে কত সালে স্যার? 2017-18, অনেক আগে। হ্যাঁ, তখন হয়তো সবে বিটকয়েন এগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই সময় বিটকয়েন শোনা যাচ্ছে। তখনই আমি বললাম যে এইটাকে ধরতে হবে। এটাতে তো আর সেই কম্পিউটারের দোষ দিয়ে লাভ নেই। এইখানে একটা গ্লোবাল সেমিনার করে, নলেজ সেমিনার করে, বিভিন্ন লোকদের সঙ্গে হেল্প করে আমরা চেষ্টা করলাম অনেক বাঙালিকে তোলার। এখন যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ভীষণ ছেয়ে গেছে, মাত্র বছর দেড়েক হলো পৃথিবীতে এসছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং তার থেকে অন্য অনেক কিছু। আমি মনে করি বাঙালিরা এবং বাংলারা এআইটাকে যদি চট করে রপ্ত করে নেয় তাহলে কিন্তু বিশ্ব জয় করে নেবে। ভেবে বলছি, কেন বলছি, কারণ এআই কিন্তু আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা, চাকরি ব্যবস্থা, কর্মজগৎ সব পাল্টে দেবে। এটা একটা ওয়েভ, অনেকে বুঝছে অনেকে বুঝছে না। সুতরাং এইটা আসলে, এইখানে যদি আমাদের বাঙালি ছেলেমেয়েরা যদি তাড়াতাড়ি এটাকে আয়ত্ত করে নিতে পারে, কিন্তু এর অ্যাপ্লিকেশন কিন্তু শেষ পর্যন্ত একটা মানুষকে দেখতে হয় এটা সাপ হয়েছে না ব্যাঙ হয়েছে। এইখানটা আমার খুব আশা যে আমরা এমন একটা পরিস্থিতি করি যাতে সবচেয়ে ভালো বাঙালি ছেলেমেয়েরা করতে পারে। স্যার, আমি আপনাকে বলেও ছিলাম যে ইনভেস্টমেন্টেরও একজন ছেলে, ইনভেস্টমেন্টেও আছি। ইনফ্যাক্ট আমার ইনভেস্টমেন্ট নিয়েও ইনভেস্ট বেঙ্গলি বলে একটি চ্যানেল রয়েছে ইউটিউবে। আমাদের
মানে ধরুন যারা আমাদের জেনারেশনে যারা স্টার্ট আপ করতে চাইছে, দেখবেন আপনি যাদের জন্য এই সেমিনারগুলো করেছিলেন বেশিরভাগই তো আমাদের এজের ছেলে মেয়ে। 3-4টে সমস্যা স্যার আমাদের আছে। প্রথম কথা হচ্ছে ChatGPT যারা বানিয়েছে, এক হচ্ছে এখনও ওরা প্রফিটেবিলিটিতে যেতে পারেনি, ইনভেস্টমেন্ট ওদের আসছে বলে ওরা কোম্পানিটা চালাতে পারছে। কারণ প্রথম দিকে ম্যাক্সিমাম স্টার্ট আপ লস মেকিং স্টার্ট আপ হিসেবে থাকে। ইনফ্যাক্ট ফ্লিপকার্ট বলুন বা বিভিন্ন স্টার্ট আপ যেগুলো ভারতবর্ষে আমরা দেখছি, তাদের অধিকাংশই কিন্তু এখন অবধি প্রফিটেবিলিটির মুখ দেখেনি, ইনভেস্টারদের ভরসায় বা পয়সায় চলছে। এক হচ্ছে ধরুন আমাদের এখানে তো ব্রেন আছে, কিন্তু একটা ইনভেস্টমেন্টের সমস্যা থাকে, আমরা ততটা ইনভেস্টমেন্ট পাই না যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে শুরু করলে হয়। দ্বিতীয়ত হচ্ছে ধরুন বাঙালিদের একটা ট্রেন্ড হয়ে গেছে আস্তে আস্তে কয়েকটা জেনারেশনের পর বাইরে চলে যেতে হবে। মানে আমি যদি ইউএসএতে থাকি তাহলে আমি খুব সাকসেসফুল, আমি যদি এখানে থাকি তাহলে সাকসেসফুল নয়। আর 3 নম্বর একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে ধরুন হয় না যে অন্যান্য শহরগুলো আমাদের থেকে ইনফ্রাস্ট্রাকচারে অনেকটা এগিয়ে গেছে। আপনি খুব গ্রাউন্ড লেভেল থেকে কাজ করেছেন, এই শহরকে সাজিয়ে তোলাতেও আপনার একটা বহু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি কি মনে করেন যে এই জায়গাগুলো আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে হয়ে কভার করব কি করে? প্রথমত যেটা আমি একদম এগ্রি করি না সেটা বলে দিই, আপনার সঙ্গে দ্বিমত পোষণ না, করি। নিশ্চয়ই স্যার। সেটা হচ্ছে যে বাইরে চলে গেলেই ভালো আর এখানে কাজ করলেই ভালো এটা না। লোকে ভাবে, আমিও মনে করি এটা ভুল। হ্যাঁ, কিন্তু এটা- ওই এটা হয় না ঠিক যে না। আমার ছেলে ইউএসএতে থাকে, হ্যাঁ, সেটা একটা ভালো, যাকে ইংরেজিতে বলে ব্র্যাগিং পয়েন্ট, যে আমার ছেলে জানো তো বিদেশে থাকে, সেটা অন্য কথা। কিন্তু কাজটা আমি বলছি, টিসিএস এর যে হেডকোয়ার্টার এখানে আছে, এটা একটা এসিজেড আমাদের নিউ টাউনে আছে, সেখানে কিন্তু ফিলাডেলফিয়া ঘর আছে, সেখানে কিন্তু ক্যালিফোর্নিয়া ঘর আছে, সেখানে কিন্তু লন্ডনের ঘর আছে। মানে ওখানকার টাইম অনুযায়ী এখানে চলে, তাদের সমস্ত কাজ এখানে হচ্ছে, সমস্ত ব্যাকএন্ডের কাজ, সফটওয়্যারের কাজ এখানে হচ্ছে। সুতরাং বাইরে যাওয়াটা ভালো, বেড়ানোর পক্ষে তো খুবই ভালো, সেটা তো আমি কিছু বলছি না। কিন্তু বাইরে না থাকলে আমার কর্মস্ফীতি ভালো হচ্ছে না, এটা বোধহয় ঠিক নয়, এটা আমি মানি না। 2 হচ্ছে যে আমি মনে করি যে স্টার্ট আপ, আপনি যেটা বললেন যে আজকাল লাভ করছে না, এটা ঘটনা। স্টার্ট আপের টাকা পেতে দেরি হয়, কিন্তু খুব সম্প্রতির রিপোর্ট যেটা বলছে, 1-2 দিনের মধ্যে যে রিপোর্ট এসছে, তাতে কিন্তু বলছে পশ্চিমবঙ্গের স্টার্ট আপ গত কয়েক বছরে 4 গুণ বেড়ে গেছে। সুতরাং এটা নিশ্চয়ই আসার জায়গা। আর আমরা হয়তো র্যাঙ্ক 9-এ উঠে এসেছি, তবে সেটা খুব খারাপ না, যে অবস্থায় ছিলাম। পরের আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন যে এআই তো বুঝলুম, কিন্তু টাকার মুখ তো দেখছে না কেউ। ঘটনা সত্যও বটে, আবার অতটা সত্যও নয়। সত্য এই জন্য যে এটা ঠিকই, এটাকে যাকে বলে কর্পোরেট ওয়ার্ল্ড খুব একটা অ্যাপ্লিকেশনসে টাকা বলছে যে ওদের তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট লাগবে। আমি 10 লক্ষ টাকা খরচ করে লোকটোক রেখে এআই করলাম, আমার কি লাভ হবে? আমার লাভ কি বাড়ছে অন্তত 2-3 বছরের মধ্যে? এটা একটা সমস্যার জায়গায় আছে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, একটা এক্সাম্পল আমি বলছি, সাংঘাতিক ভালো ওদের দেশে, মানে আমেরিকায় লাভ করছে, সেটা হচ্ছে সিআরএম বলে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। বলছে পুরো এআই করছে, বলছে যে আমাকে টাকা দিতে হবে না যদি না আমি রিজলভ করি ডিসপিউটগুলো। তো কনজিউমার সেক্টরে সিআরএম এবং বেশ কিছু ক্ষেত্রে অলরেডি কিন্তু কর্পোরেটরা ভালো করছে। আর অ্যাডমিনিস্ট্রেশনে, সরকারে এত এআই এর অ্যাপ্লিকেশন, আপনাকে কী বলবো, এই যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে তো কত বছর ধরে, আজকাল আর কেউ যুদ্ধ করতে যায় না। তো আজকাল তো সব কৃত্রিম মেধা দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ড্রোন নিয়ে যুদ্ধ হচ্ছে। বা একটা ড্রোন বলে একটা ড্রোন ইউজ হচ্ছে, ইউ আর অ্যাওয়্যার অফ দ্যাট। এবং তুর্কির থেকে ওরা কিনেছে ইউক্রেন। এবং যেটা আগে একজনকে ড্রোনটা চালাতে হতো, সে কম্পিউটার মোবাইলে ধরে করতো, এবার কাট করে দিচ্ছে, কমিউনিকেশন লাইন কাট করে দিচ্ছে, জ্যামার বসিয়ে দিচ্ছে। তার ফলে এখন ভেতরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তাকে জাস্ট বলে দিল ওই লোকটাকে মারো, মিস্টার এক্সকে, সে যেখানে থাক, বাড়ির ভেতর থাকে, সে বিন ল্যাডেনের মনে আছে ছাদ ফুঁড়ে তাকে খুন করে দিল।
তো অসম্ভব সব অ্যাপ্লিকেশন আছে, কি এগ্রিকালচারে, কি এডুকেশনে, কি হেলথ সেক্টরে। আপনার ক্যান্সারে নিরাময় এবার হয়ে আসবে, প্রোটিন ফোল্ডিং বলে একটা জিনিস আছে। এই যে একটা দারুণ একটা সম্ভাবনার জায়গা আসছে, এবং কর্পোরেটরা করছে না বলি যে সেটাই পৃথিবীতে শেষ কথা, এটা তো নয়। পড়াশোনায় আপনি ইন্ডিভিজুয়ালিস্ট ট্রিটমেন্ট নিতে পারছেন, যে এ একটু পিছিয়ে পড়ছে, কে অঙ্ক শেখাচ্ছে ইত্যাদি। ইটস ফ্যান্টাস্টিক, আই এম টোটালি ডিভোটেড। AI is future. AI is future, it can overtake humanity, এবং এর জন্য রেগুলেশন দরকার, কিন্তু সেটা অন্য প্রশ্ন। আপনার সীমিত প্রশ্নের উত্তরে দিই যে আপনি যদি বলেন AI করে কি টাকা পাবো, হ্যাঁ পাবেন, এই হচ্ছে আমার এক কথা। স্যার, আমি আপনার AI সংক্রান্ত ছবি আঁকা নিয়েও কিছু বিষয়ে আসবো। তার আগে আপনাকে জিজ্ঞাসা করি যে আমরা যে শহরে বসে শ্যুট করছি সেই কলকাতাতে আপনার কলকাতা শহরের অনেকাংশকে সাজাতে আপনার অনেক ভূমিকা রয়েছে। আপনি একটু যদি ডেসক্রাইব করেন যে কোন কাজগুলো করে আপনার খুব আনন্দ হয়েছিল। এটা তো সরকারের পক্ষে আমি করেছি, এবং নিঃসন্দেহে এটা আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গভর্নমেন্ট আমাকে সুযোগ দিয়েছেন। আমার আগে মনে রাখা দরকার যে চেয়ারম্যান ছিলেন একজন মন্ত্রী বামফ্রন্টের সময়, এবং সেখানে আমাকে সুদীর্ঘ সময় ধরে কাজ করতে যে সুযোগ দিয়েছেন, এবং আমি কিন্তু সরকারের বিহাফেই করেছি। কিন্তু কোনটা করে ভালো লেগেছে, অনেক কটা করেই ভালো লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে খুব ছোট্ট জিনিস, কিন্তু আমার খুব মজা লেগেছে। সেটা হচ্ছে ফুড স্ট্রিট, হ্যাপি স্ট্রিট আর ফ্লাইওভারের তলায় সুন্দর করে সাজিয়ে সেটাকে ওপেন মুক্ত ফোরাম করা। কলকাতায় আমাদের ইয়াং ছেলেরা বলে ক্যালকাটা স্লিপস ভেরি আর্লি, মানে 7টায় তো বাড়িই ফিরলাম, জামা কাপড় একটু টান টান করে রিল্যাক্স হয়ে 8:30 হয়ে গেল। তখন তো অর্ধেক সব বন্ধ, আর কিছু করার নেই। সেই জন্য ছেলেমেয়েরা সুযোগ থাকলেও, বিশেষত IT, তারা সব ব্যাঙ্গালোরে চলে যায়। বম্বে তো সারা রাত খোলা। তো আমি একটা প্রজেক্ট নিলাম, মেকিং ইভিনিংস ভাইব্রেন্ট। আমাদের স্মার্ট সিটিতে একটা প্রকল্প ছিল যে হ্যাপি স্ট্রিট করার জন্য। সেখানে রাত 12টা অবধি আমরা আইন টাইন করে, যাতে খাবার বিক্রি হয়, হাঁটা যায়, পেডেস্ট্রিয়ান ফ্রি, গান হচ্ছে, নাচ হচ্ছে, ফিশ ফ্রাই খাচ্ছে, বাচ্চাকে নিয়ে মা বাবা যাচ্ছে। এটা যখন মানুষ এটাকে এনজয় করে, আমার খুব ভালো লাগে।